একদল সিঙ্গাবর্ণা ইউনিয়ন শাখা এবং কাকিলাকড়া ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দল সিঙ্গাবর্ণা ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব শাহজাহান চাঁদ চাচা, উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীবর্দী উপজেলা শাখার নেতৃবৃন্দ, অত্র ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, ঐতিহ্যবাহী কাকিলাকড়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ আমার সম্মুখে উপস্থিত ঐতিহ্যবাহী সিঙ্গাবর্ণা এবং কাকিলাকড়া ইউনিয়নের জনসাধারণের একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন। সবচেয়ে আমি খুশি হয়েছি এত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমার সম্মুখে যে সমস্ত মুরব্বীরা রয়েছেন, যে সমস্ত যুবক ভাইয়েরা রয়েছেন, ছাত্র ভাইয়েরা রয়েছেন, আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে বসে প্রমাণ করেছেন উত্তর অঞ্চলের মানুষ কতটা সহনশীল, কতটা ভদ্র, কতটা মার্জিত। সেই জন্য আপনাদেরকে জাতীয়তাবাদী দল শ্রীবর্দী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যাদেরকে স্মরণ করতে চাই, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। বাংলাদেশি জাতীয়তাবাদকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, বাংলাদেশের মানুষের মাঝে যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 15 বছরের স্বৈরাচার আন্দোলন করতে গিয়ে যারা রাজপথে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জুলাই আগস্টে যারা দেশটাকে আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, সেই সমস্ত তরুণ প্রজন্মের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি আহত এবং তাদের পরিবারদেরকে সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুগণ, জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতবার এসেছে জনগণের কল্যাণে কাজ করেছে। সেই জন্যই দেশনায়ক জনাব তারেক রহমান সরকারের 15 বছরে যখন বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোকে, যখন বাংলাদেশের প্রতিটি সেক্টরকে যখন দুর্নীতির মুক্ত করতে গেছে, দুর্নীতির ভিতরে যখন ফেলেছিল, সেই জায়গা থেকে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠা যখন দুর্নীতিযুক্ত, সেই জায়গা থেকে দেশনায়ক তারেক রহমান মনে করছেন 15 বছরের যে জঞ্জাল রয়েছে, হাসিনার যে জঞ্জালগুলো রয়েছে, সেই জঞ্জাল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুগণ, এই 31 দফা কর্মসূচির মধ্যে কি কি রয়েছে? জনাব তারেক রহমান কেন 15টি বছর পরে রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন, তার একটি তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। এই 31 দফার মধ্যে রয়েছে 15 বছরের যে জঞ্জাল, 15 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন, যেখানে প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে আওয়ামী লীগের লোক দিয়ে প্রশাসন যে অবস্থা হয়েছে, সেই জরাজীর্ণ অবস্থা থেকে রাষ্ট্রকে নতুনভাবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে সংস্কার করার জন্য উনি 31 দফা ঘোষণা করেছেন। বন্ধুগণ, সেই 31 দফার মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধানকে সংস্করণ, বাংলাদেশের বিচার বিভাগকে সংস্করণ, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানুষের গোড়তলায় যাতে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সর্বোপরি বাংলাদেশের যতগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর জন্য জনাব তারেক রহমান সাহেব 31 দফা ঘোষণা করেছেন জনগণের কল্যাণের জন্য। সেই 31 দফা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য খাতকে পরিবর্তন করে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের শিক্ষা খাতকে পরিবর্তন করে দিয়ে মানুষের কল্যাণের কাজ করার জন্য 31 দফা উনি ঘোষণা করেছেন। সেই 31 দফায় কিন্তু সারা বাংলাদেশে যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে রাষ্ট্র হিসেবে আমরা একটা সফল রাষ্ট্রে কিন্তু পরিণত হব। আমাদেরকে চিন্তা করতে হবে, যারা আমাদের পূর্ববর্তী শাসক ছিল, তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাইরে কিন্তু কোনো কাজ করেনি। আপনারা হয়তো লক্ষ্য করতে পারেন, বিগত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের কিছু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, কিন্তু সেই রাস্তাঘাটের উন্নয়ন যদি না হতো, তাহলে নেতাদের পকেটে কিন্তু টাকা যেত না। যেখানে 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেখানে কিন্তু 30 লাখ 20 লাখ টাকার কাজ হয়েছে। আমরা
চেয়েছেন যে জনগণের হচ্ছে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিকের সাথে পরামর্শ করে কোন রাস্তার উন্নয়ন করা যাবে, কোন স্কুলের উন্নয়ন করা যাবে, কোন কালভারের উন্নয়ন করা যাবে, কোন ব্রিজের উন্নয়ন করা যাবে, কোথায় শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি করা যায়, কোথায় একটা মিল ইন্ডাস্ট্রি করা যায়, কোথায় জনগণের জন্য একটা কাজের সংস্থান তৈরি করা যায়। সেই জন্যই কিন্তু এই 31 দফা কর্মসূচির মধ্যে এই সমস্ত কথাগুলো কিন্তু রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে কর্মী হিসেবে জনাব তারেক রহমান প্রথম বলেছেন আমরা আমাদের কর্মীদেরকে শিখাবো যে 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে আমরা 31 দফা দিয়েছি, সেই 31 দফার মধ্যে আমরা কি কি কাজ জনগণের কল্যাণে আমরা কাজ করতে চেয়েছি সেটা আগে আমরা কর্মীদেরকে শিখাবো, তারপরে জনগণের কাছে আমাদের কর্মীরা বলবেন। আমরা স্বাধীনতার পরে এখনো খুঁজি, স্বাধীনতার পরে আমরা খুঁজি এখনো কে জাতির জনক, কে জাতির দাদা, কে জাতির বাবা। আমরা 54 বছর পরে খুঁজি এদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছিল। আমরা 54 বছর পরে আমাদের ভোটের এবং ভাতের জন্য লড়াই করতে হয়। 54 বছর পরে আমাদের খুঁজতে হয় ভাষা আন্দোলন কে করেছিল। 54 বছর পরে প্রত্যেকটা বছরে আমাদের যখন ফ্যাসিস্ট সরকার ছিল প্রত্যেকটা বছরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সেই কারণেই কিন্তু রাষ্ট্র সংস্কার দরকার। 54 বছর পরে কিন্তু আমাদের সেটা দেখার কথা ছিল না। 54 বছর পরে দেখার কথা ছিল যে আমরা সিঙ্গাপুরের মতো উন্নত হব, আমরা মালয়েশিয়ার মতো উন্নত হব, আমাদের দেশে মানুষ কাজ করার জন্য আসবে। সেই স্বপ্নই কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন যে আমাদের এই রাষ্ট্র স্বাধীনতার মধ্য দিয়ে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন হবে, যে রাষ্ট্রে মানুষ আসবে ভিন দেশ থেকে, আমাদের দেশে মানুষ রোজগার করার জন্য হবে। কিন্তু আমরা 54 বছর পরে কি দেখতে পেরেছি? 54 বছর পরে দেখতে পেয়েছি আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলা সৌদি আরবে গিয়ে কাজ করে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষগুলা মালয়েশিয়া গিয়ে কাজ করে, সিঙ্গাপুরে কাজ করে, কিন্তু আমাদের দেশে কেউ কাজ করার জন্য আসে না। এটার একটা কারণ রয়েছে। মুক্তিযুদ্ধের পরে যে সমস্ত সরকার গঠন হয়েছে প্রত্যেকটি সরকারকে আধিপত্যবাদী ভারতের দালাল, ওই ফ্যাসিস্ট সরকারে যারা দাবিদারি করেছে প্রত্যেকেই তারা ভারতের প্রেসক্রিপশনের রাষ্ট্র পরিচালনা করেছে। ওই আমার পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশের মাঝখানে রয়্যাল এজেন্ট ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। এবং স্বাধীনতার পরে যতগুলা শাসক এখানে নিহত হয়েছেন প্রত্যেকটাই ভারতীয় এজেন্টদের কাজ ছিল। সেই আধিপত্যবাদী ভারতের দালালের দিক থেকে যখন জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশের দিকে এই জুলাই আগস্টের সংগ্রামের পরে উনি যখন প্রমাণ করতে চেয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা কোনো তাবেদার রাষ্ট্রের পরিণত হতে চাই না, কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমরা প্রভু মানতে চাই না, তখনই কিন্তু অনেকেই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিএনপি সম্পর্কে কিন্তু কুৎসা রটানো শুরু করেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে সজাগ থাকতে হবে। সেই সজাগ থাকার প্রথম কাজটি হলো আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একমাত্র সকল ষড়যন্ত্রকে বিচ্ছেদ করে, সকল ষড়যন্ত্রকে বিভেদ করে আমাদের আজকে এক জায়গায় এসে দলকে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, মানুষের কল্যাণ করার জন্য। প্রিয় ভাইয়ের আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর বক্তব্য দিয়ে গিয়েছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু আপনাদের কাছে দুই একটি কথা বলবো এই অঞ্চলের মানুষ সম্পর্কে। স্বাধীনতার পরে 54 বছরে যেমন এদেশের উন্নয়ন সেইভাবে হয়নি, 54 বছরে এদেশের এই অঞ্চলের এই বিশেষ করে সিঙ্গাবন্যা, কাকিলাকোড়া, রানীশিমলের মানুষের জীবন মান উন্নয়ন হয়নি। যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যারা আমাদের স্টেক হোল্ডার, পলিসি মেকার, যারা জনগণ যাদের দিকে তাকিয়ে থাকে প্রত্যেকেই তারা ছিল নিজেদের পকেট ভরানোর তাগিদে। তারা কখনো চিন্তা করেনি পরিবেশ বান্ধব কোন মিল ইন্ডাস্ট্রি কারখানা করবে, আমার এই অঞ্চলের জন্য, মানুষের জন্য কাজ করবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা এই উত্তর অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষকে সব সময় সম্মান দিয়ে এই অঞ্চলে নিয়ে আসে। কখনো উপজেলা চেয়ারম্যান, কখনো আমরা এমপি বানিয়েছি, বারবার আমরা ধোঁকা খেয়েছি। প্রত্যেকটা বার তারা ভোটের সময় এসে ভালো ভালো কথা বলে আমাদেরকে, আমার ভোট নিয়ে চলে যায়, আমাদের ভোট নিয়ে চলে যায়, কিন্তু নির্বাচনে পাশ করার পরে কিছু এজেন্সি সৃষ্টি করে যার মাধ্যমে তারা শুধু কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে না। 54টি বছর আমরা একই জিনিস দেখেছি, এই দল বলেন সেই দল বলেন দেখেছি। শুধুমাত্র এই 54টি বছরে আমাদের উত্তর অঞ্চলে কোনো শক্তিশালী নেতৃত্ব তৈরি হয়নি। দক্ষিণ অঞ্চলের সেই চতুর নেতাগুলা বারবার উত্তর অঞ্চলের নেতাগুলাকে যারা ওঠার জন্য চেষ্টা করেছে, মেরুদণ্ড ভেঙে দিয়ে এসে ষড়যন্ত্র করে, এবং সেই ষড়যন্ত্রের সাথে আমাদের উত্তর অঞ্চলের কিছু লোক জড়িত ছিল যারা শুধুমাত্র ব্যক্তির রাজনীতি করে।
সেই জন্য যারা তারেক রহমান তরুণ নেতৃত্ব এবং যারা বয়স্ক আছেন তাদের সমন্বয়ে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু কিছু মানুষ যারা মনে করে বছরের পর বছর পারিবারিক ঐতিহ্য ধরে রেখে বংশ পরম্পরা ৪৫টি বছর যারা এই শ্রীমূর্তি শাসন করলো, তারা মনে করে আমরা যারা উত্তর অঞ্চলের নেতৃত্ব দেই, আমরা যদি জনগণের কথা বলি, জনগণের কাছে গিয়ে যদি কথা বলার আমরা চেষ্টা করি, মানুষ যদি আমাদের কথা শুনে তাহলে তাদের মসনদ কাছের ঘরে নিয়ে ভেঙে যাবে। সেই জন্য তাদের ভয়। আপনারা একটা চিন্তা করুন, আপনাদের সন্তানরা শ্রীবর্দীতে যখন যায়, যখন শ্রীবর্দী উপজেলা চালায়, শ্রীবর্দী উপজেলা যে কোনো রাজনৈতিক দল চালাক, আপনাদের সন্তানদেরকে শুধুমাত্র কিন্তু পাশে বসিয়ে তারা কথা বলে, কিন্তু তাদেরকে কথা বলতে দেয় না। যারা আমরা কথা বলতে চেষ্টা করি তাদেরকে লেন মারা হয়, যারা আমরা আমাদের কথা বলার চেষ্টা করি তাদের কিন্তু ষড়যন্ত্র করে ওখান থেকে ফেলে দেওয়া হয়। যারা আমরা কথা বলার চেষ্টা করি আপনাদের জন্য, তাদেরকে কিন্তু রাষ্ট্র ক্ষমতার কোনো জায়গায় নিয়ে আসা হয় না। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাই সময় এসেছে আপনাদের কথা বলার জন্য। আপনাদেরকে বলে দিতে হবে, জনাব অমুক সাহেব আপনি এমপি হবেন, আপনি এমপি হন, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ আপনাকে ভোট দিলে আপনি এমপি হবেন। অমুক সাহেব আপনি সভাপতি হবেন, আপনি সভাপতি হলে আমাদের কোনো আপত্তি নাই। অমুক সাহেব আপনি চেয়ারম্যান হবেন, আমি চেয়ারম্যান হলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি একটাই, আমাদের অঞ্চলের সন্তানরা যদি মুক্তভাবে শ্রীবর্দী নিয়ে রাজনীতি না করতে পারে, আপনিও এই অঞ্চলে কোনোদিন আসতে পারবেন না। আঙুল তুলে দেখিয়ে দিতে হবে দেশীয় অঞ্চলে ওই নেতাদেরকে যে আপনি পকেট রাজনীতির দিন শেষ। তারেক রহমান সাহেব পকেট রাজনীতি করে না, তারেক রহমান সাহেব দুর্নীতি রাজনীতি করে না, তারেক রহমান সাহেব জনগণের পক্ষে রাজনীতি করে। সুতরাং আপনি কোনো ব্যক্তি বিশেষের পাশে না ঘুরে, দল যেখানে সিদ্ধান্ত নেবে, সংগঠন যেখানে থাকবে, সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ যেখানে থাকবে, সেখানেই আপনাকে আসতে হবে, অন্য কোনো জায়গায় গেলে হবে না। এটা বুঝাই দিতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, সুতরাং সময় এসেছে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে কথা বলতে হবে। আমরা যারা তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছি, আমরা আসলে গতানুগতিক ধারা রাজনীতি করতে চাই না। আমরা খোঁজ খবর নেই, আমরা খোঁজ নিতে চেষ্টা করি কোন কর্মী কোথায় অসুবিধায় রয়েছে, কে অসুস্থ রয়েছে, কে জেলখানায় রয়েছে। এই 15টি বছর যারা রাজনীতি করেছেন আমার সম্পর্কে জানেন। আমি চেষ্টা করেছি মামলা মোকদ্দমা করে খোঁজ নেওয়ার জন্য, আমি চেষ্টা করেছি কোন কর্মী অসুস্থ হয়েছে যাওয়ার জন্য, আমি চেষ্টা করেছি কে কোথায় আছে তার খোঁজ নেওয়ার জন্য। আমরা চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষ যদি আমাদেরকে সাদরে গ্রহণ করে আমরা রাজনীতিতে থাকবো, যদি সাদরে গ্রহণ না করে আমরা থাকবো না। সুতরাং আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, গতানুগতিক ধারা রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করা যাবে না। আমরা মনে করি মানুষ থাকবে দলের সাথে, দল যেখানে মানুষ যেখানে বেশি থাকবে সেখানেই কর্মীরা যাবে। কর্মী যেখানে থাকবে না দল যাওয়ার কথা, সেখানে মানুষ যাওয়ার কথা না। কর্মীদেরকে খোঁজ দিতে হবে আমার আচার আচরণ, আমার বিদ্যা বুদ্ধি, আমার জ্ঞান গরিমা, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার আবেগ বিবেক বুদ্ধি দিয়ে আমি মানুষের মন জয় করতে চাই। প্রত্যেকটা কর্মীর উদ্দেশ্য থাকা দরকার, ভদ্র ব্যবহার দিয়ে মার্জিত কথা বলে আজকে সংগঠনের পক্ষে আজকে কর্মী তৈরি করা, মানুষের ইজন তৈরি সৃষ্টি করা দরকার। আমরা যদি আমাদের জায়গা থেকে দুর্নীতিকে প্রশ্রয় দেই, আমরা যদি আমাদের জায়গা থেকে অন্যায়কে প্রশ্রয় দেই, আমরা যদি খারাপ কাজ করি, তাহলে মানুষ কিন্তু আঙ্গুল তুলিয়ে বলবে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপি কিন্তু এর চেয়ে ভালো কিন্তু করতেছে না। সুতরাং আমাদের কর্মীদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা মানুষের কল্যাণে কাজ করব, একটা দরিদ্র মানুষকে সহযোগিতা করব, কোন জায়গায় কোন ছেলেটা স্কুলে পড়াশোনা করতে পারছে তার খোঁজ নেব। আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাজ করার চেষ্টা করব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে, বেগম খালেদা জিয়া যে 31 দফা দিয়েছে, সর্বোপরি বিএনপি যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো উন্নয়ন করে দেশের কল্যাণে মানুষের কল্যাণে আমরা কাজ করে রাষ্ট্রকে একটা উন্নত রাষ্ট্রের জায়গায় নিয়ে যাব। এটাই হবে আমাদের কর্মীদের জন্য কাজ। সেই জন্য আগামী নির্বাচনে যাতে আমরা অন্য দলের চাইতে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা যারা এখানে দীর্ঘদিন যারা বিএনপি করতেছি, তারা আমরা সকলেই মিলে যাতে ধানের শীষের পক্ষে যিনি আসবেন, আমাদের একটাই কাজ থাকবে, ধানের শীষ যার আমরা হব তার, কোনো ব্যক্তি বিশেষের না। তারেক রহমান যার আমরা হব তার, বেগম খালেদা জিয়া যার আমরা হব তার, এটাই হবে কিন্তু আমাদের কথা। সুতরাং আমরা বিভেদ ভুলে গিয়ে প্রত্যেককে এক জায়গায় এসে আমাদের কাজ করবো। আমাদের সকলের ঐক্যের প্রতীক হলো ধানের শীষ।
সেই জন্য আগামী দিনে সকলকে সুন্দরভাবে কাজ করা, দলীয় শৃঙ্খলা মেনে সকলকে কাজ করার আহ্বান জানাই। পাশাপাশি এত সুন্দর অনুষ্ঠান, চমৎকার অনুষ্ঠান জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের আজকের এই কর্মী সমাবেশে যারা নিরলসভাবে চেষ্টা করেছেন, সকল ষড়যন্ত্রকে ভেদ করে যারা আজকের এই অনুষ্ঠানকে পরিমার্জিত করেছেন, সুন্দর করেছেন, লোকসংগম করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সিঙ্গাবন্যা কাকিলাপুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমি সহ যত বিএনপি নেতা আসবে সকলকে সহযোগিতা করবেন সেই আহ্বান রেখে আগামী দিনে উত্তর অঞ্চলের মানুষের পাশে আমি যেমন থাকবো, আপনারা উত্তর অঞ্চলের মানুষের পাশে থাকবেন। বিএনপির পাশে থেকে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে এনে 31 দফার সংস্কার বাস্তবায়ন, তারেক রহমানের 31 দফার সংস্কার বাস্তবায়ন করবেন সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বুদ্ধিদীপ্ত তারুণ্যের প্রতীক আগামী দিনের ভাবি রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, এখন সমাপনী বক্তব্য নিয়ে আসেন অত্র মিটিং এর সম্মানিত